नमस्कार बंधु आमी मलय मुखोपाध्याय कनफेडारेशনের জেনারেল সেক্রেটারি। আমার পাশে আছে আমাদের মাননীয় আইনজীবী ফিরদৌস শামীম। আজকে এসেছিলাম, বহু সময় অতিবাহিত হয়েছে। আগামী 12 তারিখ ডিএ নিয়ে যে মামলা, তার কনফারেন্স খুব সুন্দর মতোই আমিও বুঝিয়ে দিলাম। দাদা ফিরদৌস শামীমও কিছু কিছু ভুল ধরে আবার সেটাকে রেকটিফাই করে দিল, কারণ তিনি তো খুব ভালো মতোই জানে আমরা 16 সালে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলাম। একটা মেনশন হিয়ারিং এর পরে 16ই ফেব্রুয়ারি 2017 থেকে আমাদের মাননীয় আমজাদ আলী মহাশয়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম সহ তারা যে পরিশ্রম করে আজকে ডিএ মামলাকে এমন জায়গায় এনে উপস্থিত করেছে যে আর কয়েকটা দিনের মধ্যে আমরা এর সুফল পেতে চলেছি। আজকে দেখুন, সেই 94 সালে বামফ্রন্ট সরকার দিল্লি, চেন্নাই, তখন চেন্নাই কথাটা লেখা ছিল না, মাদ্রাজ, দিল্লি মাদ্রাজে যে সকল এই রাজ্যের কর্মচারীরা ওখানে কর্মরত থাকতো, তাদের যে শুধু কেন্দ্রীয় হারে বলতে কি, দেখুন অনেকেই এটা ভুল করে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা যে গড় হয় সেইটা নিয়ে কেন্দ্রীয় সরকার বছরে 2 কিস্তি ডিএ ক্যালকুলেশন করে তাদের যে কর্মচারী সমাজ তাদেরকে দেয়, তাদেরকে ফলো করে প্রত্যেকটা রাজ্য, এমনকি আমাদের রাজ্য, সেগুলো আমরা তুলে ধরেছি। দেখুন রোপা 2009 সেখানে পরিষ্কার বলেছিল যে 2009টা কবে থেকে হয়েছে, অর্থাৎ সেটা একটু জানতে হবে। 1/1/6 থেকে 31/12/2015 পর্যন্ত এই 10 বছর স্প্যান থাকে। এই 10 বছর স্প্যানে যখন রোপা বেরিয়েছিল, পরিষ্কার বলেছিল যে 1/1/2006 থেকে 31/3/2008 পর্যন্ত কোনো ডিএ দেওয়া হবে না, যেহেতু রোপাতে বলা ছিল, তাই আমরা ক্লেম করিনি। তারপরে 31/3/2008 থেকে 1/4/2009 পর্যন্ত এই চার কিস্তি ডিএ, অর্থাৎ 12% ডিএ 3 বছর ধরে দেবে, সেটাও আমরা মেনে নিয়েছি। 12 পর 1/4/2009, 1/4/2009, 12 আর 4 16, সেই 16% ডিএ যোগে আমরা হাতে বেতন পাই, কারণ তখন ব্যাংকে অ্যাকাউন্ট কারো ছিল না, একদম ক্যাশ অ্যাকাউন্ট থেকে টাকা আসতো, ডিপার্টমেন্টগুলোতে বেতন হতো, সেটা সবাই কর্মচারীরা সবাই জানে, অর্থাৎ হাতে পাই। তারপরে বলা ছিল আফটার দ্যাট যে ডিএটা অ্যাজ পার সিপিআই অনুসারে দেবে। তাহলে দেখুন 1/4/2009 পরে সবসময় কি হয়, ডিএ হয় জানুয়ারি এবং জুলাই, তাহলে 1/7/2009 আমরা ক্লেম করেছি। সেখান থেকে আমরা এই যে অ্যাজ পার সিপিআই অনুসারে যে ডিএটা দেওয়ার কথা ছিল, সেটা বাম সরকারও কিন্তু মানেনি। বাম সরকারের যে স্প্যানটা, অর্থাৎ যে ব্যাকলগটা ছিল, সেটা 5, 8 এবং 11 মাস। পরবর্তীকালে আমরা চার্ট দিয়ে, আপনারা সকলেই জানেন, আমি এবারও চার্ট দিয়ে আবারও দেখিয়ে দেব, সেখানে এই তৃণমূল সরকার, অর্থাৎ বর্তমান সরকার আসার পর 18 মাস, 24 মাস, 30 মাস, 36 মাস, 42 মাস, এমনকি 54 মাস পর্যন্ত ডিএ বাকি ছিল। এই ব্যাকলগগুলো দিতে হবে। এবং আপনারা জানেন এই যে 31/12/2015 যেখানে শেষ হয়ে যাওয়ার কথা, কোথায় গিয়ে শেষ করলো আমাদের বেতন কমিশন? না, 31/12/2019 এখানে পঞ্চম বেতন কমিশন এসে শেষ হলো। এবং দেখুন কেবল বলছে সর্বোচ্চ আদালতে যে আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিই না, কিন্তু আপনার যে বেতন কমিশন শেষ হলেই কিন্তু পরিষ্কার বোঝা যায়। কিরকম বোঝা যায়? যেমন পঞ্চম বেতন কমিশনের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কেন্দ্রীয় সরকার যেভাবে অল ইন্ডিয়া কনজিউমারকে ভিত্তি করে লাস্ট যে বেসিক, তার উপর 1.86 বেতন বৃদ্ধি করেছিল, ষষ্ঠ বেতন কমিশনের 2.67 হিসাবে বেতন বৃদ্ধি হয়েছে। মানে কেন্দ্রীয় সরকার যেভাবে বেতন বৃদ্ধি করে, রাজ্য সরকারও
সেভাবে বেতন বৃদ্ধি করে। এখানে ইচ্ছে অনুযায়ী বেতন বৃদ্ধি করার কোনো জায়গাই নেই। অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস যখন বেতন বৃদ্ধি হয় সেখানে লাগায়। এবং একটা কথা মনে রাখবে, এই যে 125%, পঞ্চম বেতন কমিশনে যে 125% ডিএ যোগে যে ফর্মুলায় 1.86 গুণিতকে যে বেতন বৃদ্ধি হয়েছিল, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টেরও হয়েছিল, বিহার, উড়িষ্যা তাদেরও হয়েছিল। অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএ দেওয়া হয় সেটা আমরা কিন্তু একদম পরিষ্কারভাবে সর্বোচ্চ আদালতকে আমরা বুঝিয়ে দিতে পেরেছি। আমাদের আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের যে সওয়াল জবাবে সেটা কিন্তু সর্বোচ্চ আদালত স্যাটিসফাই হয়েছে। কিন্তু এই যে সরকারি আইনজীবী বলবো না, বড় বড় ব্যারিস্টার, তারা বিভ্রান্ত সৃষ্টি করেছে, সেটা কোর্টও বলেছে, গুলিয়ে দিতে চাইছে। সুপ্রিম কোর্টের বিচারকদের গুলিয়ে দেবে অত সোজা? তারা জানে না, তারা সব পড়েছে, তারা সব জানে। আগামী 12 তারিখে মামলা আছে, আশা করছি ওই দিনই মামলার পরিসমাপ্তি ঘটবে। তবে আপনারা অনেকেই জানতে চাইছেন যে ওই দিন রায়টা হবে কিনা, সেটা মনে হচ্ছে, কারণ এই রায় একটা বড় মাপের রায় হবে, সেটা লিখিত আকারে প্রকাশ পেতে ওই সময়টুকুর মধ্যে হবে না বলেই মনে করছি। রিজার্ভ হয়তো থাকবে, তবে সেটা বেশি দিন থাকবে না বলেই, কারণ মাননীয় সর্বোচ্চ আদালত তো বারংবার বলেছে যে আপনারা এত ডিলে কেন করছেন, কেন ট্রাইব্যুনালের পরবর্তীকালে দিয়ে দেননি, কেন উচ্চ আদালত বলার পরেও দিয়ে দেননি, এই কথা কিন্তু স্মরণ করিয়ে দিয়েছে। আমার পাশে এবার মাননীয় ফিরদৌস শামীম আছে, তিনি কয়েকটি কথা যেগুলো বিগত দিনে বলেছে আরো কর্মচারী সমাজকে, সেগুলো জানান দেওয়ার জন্য দাদাকে অনুরোধ করব তিনি একটু এই বার্তাটা আমাদের কর্মচারী সমাজ, শিক্ষক সমাজের কাছে তুলে ধরুন। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন এই মামলাটি রোপারুল 2009 নিয়ে, এই মামলাটি রোপারুল 2019 নিয়েও নয় বা রোপারুল 1998 নিয়েও নয়, খুব পরিষ্কার করে বললে। ফলে রোপারুল 2009-এ একেবারে নির্দিষ্টভাবে বলা আছে ডিএ কি হারে দিতে হবে। দেখুন, রোপারুল 2009 মোতাবেক একজন কর্মচারীর স্যালারিতে কি কি কম্পোনেন্ট ছিল: বেসিক পে, গ্রেড পে, মেডিকেল অ্যালাউন্স, এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, এছাড়াও যারা ডক্টর ছিলেন, মানে হেলথ সার্ভিস, মেডিকেল এডুকেশন সার্ভিস, এই সমস্ত ডক্টরদের জন্য এনপিএ ছিল আর ডিএ ছিল। তাহলে এইগুলো হলো স্যালারির কম্পোনেন্ট। আপনি যদি দেখেন, গোটা আইনটি পড়েন, অর্থাৎ রোপারুল 2009 যেদিন প্রকাশ পেল সেদিন একই দিনে তিনটে নোটিফিকেশন হলো। 23 ফেব্রুয়ারি 2009 একটা নোটিফিকেশন, যেটা রোপারুল 2009, সেটা আন্ডার আর্টিকেল 309 সেটাকে ফ্রেম করা হলো। ওই একই দিনে 1690F, 1691F হলো ক্লারিফিকেটরি মেমো। আর যে কথা মলয়দা বলছিলেন যে 1692F যেখানে নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে ডিএ কি হবে, মানে একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে, অর্থাৎ 1/4/2008 থেকে 31/5/2008 পর্যন্ত 2%, 1/6/2008 থেকে 31/10/2008 পর্যন্ত 6%, 1/11/2008 থেকে 28/2/2009 পর্যন্ত 9%, 1/3/2009 থেকে 31/3/2009 পর্যন্ত 12%, আর 1/4/2009 অনওয়ার্ডস 16% দিয়ে। এইটা কিন্তু সেই দিনের নোটিফিকেশনে ইটসেলফ বলা ছিল, এবং সেখানে একদম নির্দিষ্টভাবে বলা ছিল 1 জানুয়ারি 2006 থেকে 31 মার্চ 2008 পর্যন্ত তারা এরিয়ার ডিএ পেমেন্ট করবেন না। সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েই মলয়বাবুরা মামলা করেছিলেন। এবং তারপরে আমরা কিন্তু, ওরা যেমন একটা আর্গুমেন্ট করেছে খুব স্বাভাবিকভাবেই, যে নোটিফিকেশন চ্যালেঞ্জ করেন। আরে নোটিফিকেশন চ্যালেঞ্জ করার বিষয় না, বিষয়টা হচ্ছে এই নোটিফিকেশন অ্যাকসেপ্ট করে নিয়ে রোপারুল 2009-এ আন্ডার আর্টিকেল 309 যে নোটিফিকেশনটি ছিল, অর্থাৎ 1690F, সেখানে ডিএ কোন হিসেবে দেওয়া হবে সেটা লেখা আছে।
মলয়বাবুরা চাইছেন, কনফেডারেশন চাইছেন, বা যারা মামলাকারী তারা চাইছেন যে সেই আইন মোতাবেক অর্থাৎ ডিএ এআইসিপিআই অনুযায়ী দেওয়া হবে, এই আইন মোতাবেক আমাদের ডিএ মিটিয়ে দেওয়া হোক। অর্থাৎ আইনের ইমপ্লিমেন্টেশন চাওয়া হচ্ছে। আইন চ্যালেঞ্জ করার বিষয় না, বা নোটিফিকেশন চ্যালেঞ্জ করার বিষয় না, আইন অলরেডি তৈরি হয়ে আছে। সেই তৈরি আইন মোতাবেক তার ইমপ্লিমেন্টেশন চাওয়ার বিষয়। ফলে এই যে ইমপ্লিমেন্টেশন চেয়েছি যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এবং সেই এআইসিপিআই অনুযায়ী দিলে কত টাকা করে আমাদের ডিএ প্রাপ্য হয় তার একেবারে নির্দিষ্ট হিসাব আমাদের কাছে আছে। যে একেবারে 1/1/2006 থেকে দেখুন 1/1/2016 পর্যন্ত যে কেন্দ্রের সরকারের এআইসিপিআই অনুযায়ী যে 125% পর্যন্ত হলো, সেই সময়কাল পর্যন্ত মানে প্রতিটি স্টেপে কত করে ব্যাকলগ ছিল, কত দিন করে। যেমন ধরুন 1/1/2009 কেন্দ্রের সরকার 22% বলল, রাজ্যের সরকার সেটা বললো 1/12/2009, ফলে 5 মাসের ব্যাকলগ। আবার 1/7/2009 কেন্দ্রের সরকার করে দিল 27%, আর 1/4/2010 রাজ্যের সরকার বললো 27%, ফলে 9 মাসের ব্যাকলগ। 1/7/2010 কেন্দ্রের সরকার বললেন 45%। আমি কেন্দ্রের সরকার মানে কেন্দ্রের সরকারের সঙ্গে তুলনা করতে বলছি না, কারণ কেন্দ্রের সরকার এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করেছে। সেই জন্য কেউ কোনো রাজ্যের সরকার বলছে না যে আমি কেন্দ্রের সরকারের কর্মচারী বা আমি কেরল সরকারের কর্মচারী, আমরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হয়ে আমরা রোপারুল 2009-কে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা বলছি রোপারুল 2009 দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা লেখা আছে, এবং সেটাকে বাধ্যতামূলকভাবে সরকারকে মানতে হবে। কারণ এই রোপারুল 2009 এটা যেমন এমপ্লয়ীদের জন্য বাধ্যতামূলক, অ্যাজ ওয়েল সেটা এমপ্লয়ারের জন্য বাধ্যতামূলক, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের জন্য বাধ্যতামূলক। এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট, নেচার অফ কন্ট্রাক্ট, মানে এমপ্লয়ারের কাছ থেকে এমপ্লয়ি কত বেতন পাবেন এটা তাদের যে অন্তর্বর্তী যে কন্ট্রাক্ট থাকে সেটার উপর ডিপেন্ড করে। এখানে রাজ্যের সরকার এই প্রমিস করেছে তার কর্মচারীকে যে আমি তোমাকে এই রোপারুল 2009 মোতাবেক তোমাকে আমি স্যালারি দেব, সেখানে বেসিক এত টাকা দেবো, গ্রেড পে এত টাকা দেবো, মেডিকেল অ্যালায়েন্স 300 টাকা দেবো, এইচআর এ 15% দেবো, এনপিএ ডক্টরদের ক্ষেত্রে কোনো ক্লাস অফ ডক্টরদের যেমন হেলথ সার্ভিস, মেডিকেল এডুকেশন সার্ভিস তাদের জন্য 30%, কারোর জন্য 25%, গ্রেড অনুযায়ী কারোর জন্য 15%। সেরকম ডিএটা দেব এআইসিপিআই অনুযায়ী। তার কারণ কি দেখুন, এই যে একটা বেতন কমিশন তৈরি হয়, সেই বেতন কমিশনের রেকমেন্ডেশন মোতাবেক একটা রুল তৈরি হয়। সেই বেতন কমিশনের রেকমেন্ডেশন আইদার গভর্নমেন্ট সম্পূর্ণ গ্রহণ করতে পারেন, সম্পূর্ণ বর্জন করতে পারেন, বা পার্সিয়াল গ্রহণ করতে পারেন, আংশিক গ্রহণ করতে পারেন। এখন এই ডিএটা রাজ্যের সরকার সেটা কিন্তু গ্রহণ করে নিয়ে তারা কিন্তু বলেছিল টাইম টু টাইম দেবো। এই টাইম টু টাইম মানে কি, এটার ইন্টারপ্রিটেশন। কারণ এখানে ডিএর মামলায় দুটো বিষয় যুক্ত, এক ডেট আর একটা হচ্ছে রেট, অর্থাৎ রেট কত হবে আর ডেট কবে হবে। কারণ এআইসিপিআই ডাটা প্রতি মাসে বের হয়, প্রতি মাসে যদি বের হয় তাহলে প্রতি মাসে ডিএ ক্যালকুলেশন করতে হয়, সেটা তো আর সুবিধাজনক নয়। সেটা প্রশাসনিক ভাবে খুব একটা সুবিধাজনক নয় বলেই বছরে 2 বার ডিএ দেওয়ার রীতি যে কেন্দ্রের সরকার গ্রহণ করেছে, সেই রীতিকে গ্রহণ করে নিয়েছে, অনুসরণ করে নিয়েছে, এবং সেই রীতি মেনেই যে দেবে সেটা কিন্তু এই যে পে কমিশনের রেকমেন্ডেশনে লেখা ছিল যে ওই লাইনেই দেওয়া হবে। এবং শুধু তাই না, সেই পে কমিশনের রেকমেন্ডেশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে রাজ্যের সরকার, অর্থাৎ গ্রহণ করেছে। বলতে পারতো যে আমরা বর্জন করেছি বা আমরা পার্সিয়াল গ্রহণ করেছি, না, তারা গ্রহণ করে নিয়েই তারা বললো টাইম টু টাইম দেবো। তাহলে আপনি একদিকে পে কমিশনের রেকমেন্ডেশনে বলছেন কেন্দ্রের সরকারের লাইনে আমি টাইম দেবো, মানে এতবার করে দেবো, অত 2 বার করে দেবো, নির্দিষ্ট ভাবে বলে দিতে আমরা চাইলে কিন্তু আমি সেটা পড়েও দিতে পারি যে পে কমিশনের রেকমেন্ডেশনে আপনারা কি বলেছিলেন। একদম 10.3 the state government since 1st
April 1979 has been following the same principle followed by the government of India in the matter of calculation of the quantum of each installment of dearness allowance, but almost invariably there is a time lag in actual payment. যে time lag থাকে, অর্থাৎ কিছুটা সময় পরে হয়. When the same is paid, the same does not include any arrears. Right now, only one such installment has remained due, which the government of India sanctioned on 1st July 2008. The last installment which the state government has sanctioned with effect from such and such was sanctioned. A major grievance of most of the association of employees has been non-payment of DA installment in time. As per Government of India's announced policy, this is payable twice a year. That is 1st January and 1st July each year. They are also agreed because of non-payment of arrear. As per information available, we find that apart from nationally allowing the pending installment at the time of the pay, such as in the year 1986, thereafter 10.6, the most important paragraph. So this is the whole chapter 10 allowance. 10.6 is the most important. It is evident from above that the state government's sanction of the installment does not follow any definite pattern. It is also clear that there are delay in payment of various installment of DA, and there cannot be any differences of opinion regarding the need to avoid the delays. We are of the opinion that with some extra effort, the state government should be in a position to clear the backlog of the loan installment which was sanctioned by the Government of India with effect from July 1, 2008, and then fall in line with the central government pattern of sanctioning 2 installment of DA each year. We recommend this course of action. If it is done, it will mitigate a long-standing grievance of almost all employees within our terms. অর্থাৎ সেই প্যাটার্নটাকে ফলো করে নেওয়ার কথা পে কমিশন বললো, পে কমিশন রেকমেন্ডেশন করলো। এরপরে আসি পে কমিশন রেকমেন্ডেশন কিভাবে অ্যাকসেপ্ট করলো রাজ্যের সরকার। সেই রাজ্যের সরকার অ্যাকসেপ্ট করে নিয়ে এই হচ্ছে 1692F, যে 1692F 23 ফেব্রুয়ারি 2009 the commission submitted its report on the 12th February 2009. After due consideration of the recommendation of commission, the governor has been pleased to make the decision set out of the following paragraph in respect of the employees under category 1A above. এই following paragraph এর মধ্যে প্যারাগ্রাফ 10 এ বলা আছে dearness allowance এর কথা। Consequent upon revision of pay of government employees in accordance with the West Bengal Service Revision of Pay and Allowances Rule 2009, the dearness allowance to which government employees is entitled from time to time since the 1st January 2006 needs to be related to pay in the revised pay structure. খুব পরিষ্কার ভাবে বলে দিল টাইম টু টাইম। 2009 এর রোপা রুলে কি বললো, অর্থাৎ 1690 এ এই দিয়ে হবে এআইসিপিআই অনুযায়ী। সেই লাইনটাও পড়ে দিই, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে যে বেসিক্যালি এই দিয়ে সেই সময়ের সরকার কি দিতে চেয়েছিল। dearness allowance appropriate to the basic pay plus dearness pay at index average 536 within bracket 1982 is equal to 100. অর্থাৎ dearness allowance এর ফর্মুলা কি হবে সেটা রোপা রুল 2009 এ এটা বলা আছে। অর্থাৎ টাইম টু টাইম, অর্থাৎ কতবার দেওয়া হবে সেই টাইম টু টাইম এর ইন্টারপ্রিটেশন বছরে 2 বার, আর কি রেটে দেওয়া হবে সেটা ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। তার ফর্মুলা আমরা দিয়ে দিয়েছি আদালতে, ফলে সেই ফর্মুলা মেনে দিতে হবে। খুব পরিষ্কার কথা, ডিএ রেট কি হবে আর ডিএ ডেট কি হবে দুটোই পরিষ্কার করে বলা আছে যে রোপা রুল 2009 এ ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী, আর ডেট হবে কি বছরে 2 বার। আর যদি মনে করেন যে না বছরে 2 বার দেব না, তাহলে আপনি যদি স্ট্রিক্ট কনস্ট্রাকশনে যান তাহলে কিন্তু স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশনের জায়গায় গেলে প্রতি মাসে দিয়ে দিতে হবে। ফলে কর্মচারীরা কিন্তু আরো বেশি টাকা এরিয়ার দিয়ে পাবে। আমরা বলছি গ্রহণ করুন, প্রতি মাসে দিন, এআইসিপিআই অনুযায়ী প্রতি মাসে দিন। কারণ প্রতি মাসে লেবার ব্যুরো তারা প্রতি মাসে ডাটা বের করে, আমাদের কাছে সমস্ত ডাটা আছে, বলুন গিয়ে দিয়ে আসবো।
প্রতি মাসে দিতে হবে। তাহলে যদি বলেন বছরে দুবার দেব না, তাহলে প্রতি মাসে দেবেন, কারণ 3 মাস অন্তর অন্তর দেয়। ফলে আপনাদেরকে এই যে প্রতি মাসে এই ফর্মুলায় গেলে প্রতি মাসে হিসাব করে প্রতি মাসের যে এরিয়ার দিয়ে হয়েছে সেই টাকাটা মিটিয়ে দিতে হবে। দেখুন সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকার এই রুল তৈরি করে গেছে। এই রুল মোতাবেক আপনাদের ডিএ দিতে হবে। ডিসপেনসেশন চেঞ্জ হয়েছে বলে, সরকার চেঞ্জ হয়েছে বলে ডিএ দেব না, এটা কখনো যুক্তি হতে পারে না। তো আগের সরকারের আমলে তো ওই বিল্ডিংটাও তৈরি হয়েছে, যে বিল্ডিং এ মাননীয় বসেন, তো সেই বিল্ডিং এ কেন বসে আছেন? ও সেই বিল্ডিংটা এনজয় করবেন, কিন্তু কর্মচারীরা রোপারুল 2009 মোতাবেক তারা ডিএ পাবে না। তার কারণ ওই রুলটা আগের সরকারের আমলে তৈরি। ও আগের সরকারের আমলে তৈরি হলে, রুল তৈরি হলে সেই মোতাবেক ডিএ পাবে না। আগের সরকারের আমলে তো সবকিছুই তৈরি, আপনার নবান্ন বিল্ডিংটাও তৈরি, বসছেন কেন? দেখুন এসব কুযুক্তি। আর টাকা নেই, ওটা কোনো যুক্তিই হতে পারে না। স্ট্যাটুটরি অব্লিগেশন বলে একটি শব্দ বন্ধ হয়, অর্থাৎ আইনসঙ্গত ভাবে এই দায়বদ্ধতা রয়েছে আপনার। আপনাকে উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। ধরুন বিজয় মালিয়া, সে তো ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে, তো এখন তো তার টাকা আর নেই, তাহলে কি বিজয় মালিয়াকে ব্যাংকে মানে আজকে যদি ইন্ডিয়ায় আসে কি মালা পড়াবে যে না না আরে বিজয় মালিয়ার তো গোয়াতে পার্টি করে সব টাকা শেষ হয়ে গেছে, তাহলে বিজয় মালিয়াকে চলো সবাই মিলে যত ব্যাংকের কাছ থেকে ধার নিয়েছে সবাই মিলে গিয়ে মালা পড়াও। সে ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে, তাকে টাকা পরিশোধ করতে হবে। সেরকম আপনি সরকারের দায়িত্ব নিয়েছেন, তাই সরকারের দায়িত্ব হচ্ছে যে আইন মোতাবেক যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য মিটিয়ে দিতে হবে। সরকারি কর্মচারীদের প্রাপ্য হচ্ছে ডিএ। সরকারি কর্মচারীরা এই মলয় দ্বারা, শ্যামল দ্বারা, এই কনফেডারেশনের সহ সমস্ত কর্মচারী যারা আছেন সকলের এইটা হচ্ছে প্রাপ্য। এই প্রাপ্য সকল সরকারি, রাজ্য সরকারি কর্মচারীদের এটা প্রাপ্য ডিএ তাদের মিটিয়ে দিতে হবে। তো এই মামলা তো আজ থেকে চলছে না, এই মামলা চলছে 2016 সাল থেকে। আমার মনে আছে যে মলয়দা সেই সময় থেকে শুরু করে এই আজকেও সেই সমস্ত ডাটা সেই 1994 সাল থেকে সবকিছু আছে একদম, মানে 1994 সাল থেকে শুরু করে যে প্রতিটি নোটিফিকেশন ইচ অ্যান্ড এভরি, আপনাদের যদি দেখায় যে সেই কত নথি এই দিয়ে মামলায়, মানে রীতিমতো মানে আমার চেম্বারে একটা পুরো অংশ জুড়ে নথি আছে দিয়ে, টাইম টু টাইম যে যখন যেটা প্রয়োজন হয়েছে আদালতে, সে ট্রাইব্যুনাল হোক কি হাইকোর্ট হোক, যখন যে নথি প্রয়োজন হয়েছে মলয় দ্বারা, শ্যামল দ্বারা সেটা সাপ্লাই করেছে। এবং আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ যে আজকেও ইনফ্যাক্ট বামফ্রন্ট সরকার এসে 1994 সালের নোটিফিকেশন নিয়ে এসছেন যে দেখুন এই যে তখন মাদ্রাস ছিল, এই মাদ্রাস বলে কোর্ট করে কি কি নোটিফিকেশন সেই সময়ের সরকার দিয়েছে, এবং তাদের কাছে সেই সমস্ত নোটিফিকেশন আমি চাইলে আপনাদের দেখিয়েও দিতে পারি। এই সমস্ত নোটিফিকেশন কিন্তু মামলা যেহেতু স্বীকৃত থাকে সেহেতু দেখাবো না, কিন্তু সমস্ত নোটিফিকেশন সেই 94 সাল থেকে শুরু করে এই এখনকার 17-18 সালের সমস্ত নোটিফিকেশন, এই 18 সালের নোটিফিকেশন সহ যত যা আছে সমস্ত নোটিফিকেশন নিয়ে এসছেন, এবং সঙ্গে কত মাসের তাদের এরিয়া, কত পার্সেন্টেজ তাদের এরিয়া, কত টাকা হবে, সমস্ত কিছু তারা হিসাব করে নিয়ে এসছেন। এবং আমি আশা করব যে এই মামলা অতি দ্রুততার সঙ্গে, বুঝতেই পারছেন যে একদম শেষ পর্যায়ে, আপনারা অনেকেই হয়তো ফোন করছেন ওনাকে, অনেকেই হয়তো জানতে চাইছেন। নিশ্চিতভাবেই আগামী মঙ্গলবার মামলা আছে, প্রায় অন্তিম পর্যায়ের বলতে পারেন। আশা করব এই মামলা শেষ হয়ে, যে 6 বার জিতেছি 7ম বারও কর্মচারীদেরই জয় হবে। তার কারণ রোপারুল 2009 পরিষ্কার বলা আছে রেট কি হবে, ডেট কি হবে। অতএব রেট আর ডেট নিয়ে কারোর মনে কোনো প্রকার সন্দেহ থাকা উচিত নয়। সন্দেহ একজনের মনেই আছে, তিনি এই কর্মকাণ্ডটি করছেন একটাই কারণে, ভাবছেন কি করে ডিলে করবো। ডিলে ট্যাকটিস আর চলবে না, ওটা খতম হয়ে গেছে। এবার ভাবুন কি করে টাকাটা জোগাড় করব। কর্মচারীরা তারা তাদের হকের পাওনা আদায় করে নেবে। মলয় মুখোপাধ্যায়রা তারা প্রস্তুত, তারা একেবারে এই যখন কলকাতা হাইকোর্টের রায় হয়, তারপরে আমরা সব যখন দেখেছি যে রায়
তারা পালন করছেন না, কন্টেম্প করেছিলাম। সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরে, সুপ্রিম কোর্টের নির্দেশ হওয়ার পরে যখন দেখেছি পালন করছে না, সময় পেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে কন্টেম্প করেছি। আবার বলছি, যা হবে, নির্দেশ হবে, ওই পালন না করে আপনাকে ছাড়বো না, পালন করিয়েই ছাড়বো। কর্মচারীদের হকের পাওনা, এতদিনের হকের পাওনা, একটি পয়সাও ছাড়া হবে না। তার কারণ কর্মচারীরা, পেনশনাররা যারা এতদিন ধরে পাবলিক সার্ভিস দিল, তারা কেন বঞ্চিত হবে? এই মৌলভীরা কেন বঞ্চিত হবে? এতদিন ধরে খাটছে, এই এত কর্মচারীদের আশা প্রত্যাশা, তাদের হকের পাওনা মেরে দিয়ে আপনি মেলা খেলা করবেন, হকের পাওনা মেরে দিয়ে ওই অনুদান দেবেন, ক্লাবগুলোকে অনুদান দেবেন, হকের পাওনা মেরে দিয়ে ওই বুথ খরচ দেবেন, পাড়ায় পাড়ায় সমাধানের নামে এই জিনিস হবে না। হকের পাওনা আপনি যা ইচ্ছা তাই করুন, কিন্তু আইনসঙ্গত ভাবে করুন। আপনি নিজের জীবনে কি করছেন, পলিটিক্যাল লাইফে কি করছেন, ইমমেটেরিয়াল, কিন্তু কর্মচারীদের হকের পাওনা মিটিয়ে দিতে হবে। কারণ কর্মচারীরা এত পরিশ্রম, উদয়াস্ত পরিশ্রম করেন। এই যে ভোট হয়, কে করায়? এই যে এত কর্মকাণ্ড সরকারের, কে করায়? এই যে বড় বড় কথা বলেন, এই প্রকল্প, অমক প্রকল্প, এই প্রকল্প কে এক্সিকিউট করে? সরকারি কর্মচারীরা। এই এত নথি কে হোল্ড করে? সরকারি কর্মচারীরা। সমস্ত কাজকর্ম করবে সরকারি কর্মচারীরা, আর বেতনের বেলায় সেই সরকারি কর্মচারীদের দেওয়া হবে না। এই যে পুলিশকে দিয়ে পেটাচ্ছেন, এই পুলিশকেও ডিএ দেন না। এই ডিএর মামলায় জিতলেই পুলিশরাও ডিএ পাবে, তারাও এরিয়ার ডিএ পাবে, পুলিশ পাবে, সরকারি কর্মচারী পাবে, সবাই পাবে, সরকারি আধিকারিকরা পাবে। এদেরকে আপনি বঞ্চিত করে এদেরকেই ব্যবহার করছেন। দয়া করে আর বঞ্চিত করবেন না। অনেকদিন চেষ্টা করলেন এই মামলাটাকে ড্র্যাগ করার, আর ড্র্যাগ যে ট্যাকটিস সেটা চলে হবে না, সেটা ভুলে যান, দিয়ে টাকাটা জোগাড় করার বন্দোবস্ত করুন। না হলে প্রস্তুত হয়ে যান, সাবান শ্যাম্পু কিনে নিন, গামছা লুঙ্গি বা হাফ প্যান্ট যা পরেন কিনে নিন। আমি তাদের বলছি যারা রেসপন্সিবল থাকবেন, কারণ তারা পার্টি টু দা প্রসিডিং যারা আছেন, তাদেরকে কিন্তু টাকা না মেটালে, টাইমে না মেটালে কিন্তু কোথায় দিতে হবে আপনারা ভালো করে জানেন। এটা ভাববেন না যে রায় হয়ে যাওয়ার পরে একজনকে বলি চড়িয়ে আপনি ছাড় পাবেন, পরের জন্য যে ওই পদে আসবে সেও রেসপন্সিবল থাকবে। ফলে কেউ একথা ভাববেন না যে কর্মচারীদের হকের পাওনা মেরে দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে থাকবেন, ভাববেন না। মাননীয়াকে আমি কয়েকটি কথা বলবো, যে ডিএ কিন্তু আপনাকে দিতেই হবে। কারি কারি যত টাকাই এই ব্যারিস্টারের প্রতি খরচ করুন না কেন, ডিএ আপনাকে দিতেই হবে। এটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই আইনের মাধ্যমে এই ডিএ আদায় করে ছাড়বে। দ্বিতীয়ত বলছি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই ডিএ দিতে হবে। এই যে আপনি আপনার ইচ্ছে মতো ষষ্ঠ বেতন কমিশনের দু একটা কথা বলতে হয়, কারণ অনেক কর্মচারী আছে তারাও পরবর্তী যে বেতন কমিশনের কথা আমাদের কাছে জানতে চায়। ষষ্ঠ বেতন কমিশনের কোনো সময় 3%, কোনো সময় 4%, আপনার ইচ্ছের মতো দিয়ে হবে। আপনি দেন দেখিয়ে ইচ্ছে মতো। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের 55% দিয়ে 19 কিস্তি, আর এক কিস্তি বাকি আছে 1/7/2025। যখনই হবে সেখানে আমরা জানি এখন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তাদের 3% হবে। তাহলে কত হলো? 55, 3, 58। এই 58% দিয়ে অষ্টম বেতন কমিশন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাকেই ফলো করতে হবে। এই রাজ্য সরকার এই 58% কম দিয়ে বেতন কমিশন করতে পারবে না, 58% বেশি দিয়েও বেতন কমিশন করতে পারবে না। অর্থাৎ এই 58% ইকুয়াল 20 কিস্তি দিয়ে, এই 20 কিস্তি দিয়ে আপনি 3, 4, 5 করে যতই দেন না কেন ওই 58% আনতে হবে, তারপরেই আপনার সপ্তম বেতন কমিশন করতে হবে। এই সবগুলো জানুন। আপনাকে কারা বুঝায় আমরা জানি না। আমরা বারংবার বলেছি যে আপনি আমাদেরকে ডাকুন, আমরা গিয়ে আপনাকে সঙ্গে সহযোগিতা করব। ট্রাইব্যুনাল যখন রায়টা দিয়েছিল তখন আমরা মাননীয় মুখ্য সচিব, মাননীয় অর্থ সচিবকে আমরা চিঠি দিয়ে বলেছিলাম যে আমাদের ডাকা হোক, আমরা এমনভাবে কর্মচারী সমাজকে ডিএটা দিতে বলবো যে আপনাদের কোনো অর্থনৈতিক অসুবিধা হবে না। কিন্তু আমাদেরকে পাত্তাই দেননি।
আমাদেরকে পাত্তাই দেয়নি। উচ্চ আদালত যখন দিল তখনও বলেছিলাম, দেননি। আপনি ডিএ সম্বন্ধে আপনার তো বিন্দু মাত্র জ্ঞান নেই, আর আপনাকে যারা বোঝায় আপনাকে আরো সর্বনাশ করে। কারণ কর্মচারী সমাজ এই ডিএ, বেতন কমিশন, এনপিএ, এইচআরএ সব জানে। আপনি অভিরূপ সরকারকে বসিয়ে বিগত যত বেতন কমিশন হয়েছে, আদালতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান করা হয়েছে, আর আপনি অভিরূপ বাবুকে করে ডিএ কনসেপ্টটা উঠিয়ে দিয়েছেন। উঠিয়ে দিতে পারেন, কিন্তু ডিএ আপনাকে দিতে হবে। কর্মচারী সমাজকে বলছি, ভালো থাকবেন। আমাদের এই জয় অবশ্যম্ভাবী, এর থেকে কেউ আমাদেরকে আটকাতে পারবে না। ভালো থাকবেন, নমস্কার।